হাজার রকম যুক্তি দিয়েও যখন তুমি কিছু বোঝাতে পারবে না, তখন ক্ষমা চেয়ে লোক হাসাবে। তবে ভুল লোকের কাছে তুমি খাপ খুলছো মেঘলা। অত নরম মাটি আমি নই। আমার কাছে যদি কেউ অন্যায় করে তাকে আমি ক্ষমা করি না, তার শাস্তি তাকে পেতেই হবে। মামু, শেষ রক্ষেটা আর করতে পারলাম না গো। প্রচন্ড রেগে গেছে। বলছে যে দোষী তার শেষ না থেকে ছাড়বে না। মানে বড়মামুকে তুমি কি বলতে চাইছো বলো তো মেঘলা? বিশেষ কিছু না, 1 মিনিট টাইম দেবে? একটু ভেতরে আসবে? এসো এসো, আরে এসো, ভয় পাবে না, এসো। কেমন চেনা চেনা লাগছে। ও মেঘলা, আরে বাবা, একটু আগে এই ছেলেটাই তো মাছ নিয়ে এসেছিল রে। এক্স্যাক্টলি, এই ছেলেটাই কিছুক্ষণ আগে এই বাড়িতে মাছ নিয়ে এসেছিল। আমি যখন মিষ্টি কিনতে বেরিয়েছিলাম তখন এই ছেলেটি আমাকে দেখে বললো যে ছোট বৌদি, আবার করে কেন মিষ্টি কিনতে আসছো? আমি তো এই মাত্র মিষ্টি আর মাছ দুটোই দায়িত্ব নিয়ে তোমার বাড়িতে পৌঁছে দিয়েছি। আমি তো শুনে অবাক যে পুজো বাড়িতে আবার কে মাছ আনতে বললো। তখন ও বললো যে কোন একটি পুরুষ আমাদের বাড়িরই, সে নাকি বলেছে যে মাছের অর্ডারটা তুমি নাও। যদি কেউ জিজ্ঞেস করে যে কে মাছের অর্ডারটা দিল, তাহলে বলবে যে এই চ্যাটার্জি বাড়ির ছোট বউ মানে মেঘলা এই অর্ডারটা দিয়েছে। বাড়ির ছেলে? সে কি, এরকম কাজ কে করবে? এই বাবা, একদম চিন্তা করো না। কি ছোটবেলায় একটা খেলা খেলতে মনে আছে, 10, 20, সেটা গুনবো। যার ভাগ্যে সব পড়বে সেই দোষী, সেই চোর। স্টার্ট করি। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। 10, 20, 90, 100। আরে বাবা, এসব করে কি আর চোর ধরা যায় নাকি? যত উল্টো পাল্টা কথা। আমি কিছু করিনি, আমি চিনি না মাছ দিতে হলো, আমি দেখলাম ওকে। এই মেঘলা, কি করার চেষ্টা করছো তুমি? 10, 20 গুণে তুমি চোর ধরবে? মামু, একটু হাতটা দেখি। এই পকেট, এটা ফোন তো আমার। এই যে সবাই দেখতে পাচ্ছে নিশ্চয়ই, এই নাম্বারটা থেকে লাস্ট মামুর কাছে ফোন এসছে এবং মামু সেই নাম্বারটাতে ফোন করেওছে। একটু ফোন করে দেখি তো কে। রিং তো হচ্ছে। মামুর এই ফোনটা থেকে লাস্ট কল ওই ছেলেটির কাছে গিয়েছিল, আর ওই ছেলেটি তো বললো যে চ্যাটার্জি বাড়িরই কোনো একজন পুরুষ তাকে ফোন করেছে। তার মানে 2 আর 2 এ 4 হয়ে ইশারাটা কিন্তু মামুর দিকেই করছে, তাই না? হ্যাঁ রে বড় মামি, জানো কালকে তো ষষ্ঠী পুজো গেছে, কিন্তু মামুরা না আলোচনা করছিল যে আজকে মেঘলা ষষ্ঠী পুজো করবে। কি বললে মিঠুদি? হ্যাঁ রে, আমি ঠিক বলছি, আমি নিজে কানে শুনেছি, তুই বিশ্বাস কর। মামুরা না আলোচনা করছে যে আজকে তো ষষ্ঠী পুজো করবে। সেসব ঠিক আছে, কিন্তু ষষ্ঠী পুজোটা ঠিক আমার কাছে ক্লিয়ার হলো। আমার কাছে একদম ক্লিয়ার। মামু চেয়েছিল আমাকে ফাঁদে ফাঁসিয়ে আমার ষষ্ঠী পুজো করতে, যাতে আমার পুরো কামটা তামাম হয়ে যায়। কি ভাই, তাই না? আসলে আমায় যিনি ফোন করেছিলেন আমি ওনাকে দেখিনি, তাই আমি চিনতেও পারবো না। কিন্তু ওই ভদ্রলোক মনে মনে জয় মা তারা বলছিলেন। হ্যাঁ, আন্টি, সমস্ত প্রমাণ আমি তোমার হাতে দিয়ে দিলাম। এবার তুমিই বিচার করো,
যখন তুমি জানতে যে দোষটা আমি করেছি, তখন আমার জন্য যে শাস্তিটা ছিল সেই শাস্তিটাই কি মামু পাবে? মানে আমি তো তোমার বাড়ির বউ, আর ও তোমার সাদের ভাই, ওর জন্যও কি ঠিক একই শাস্তি ভেবে রেখেছো? কি বড় আন্টি, মামু পার পেয়ে যাবে তো? না, শাস্তি সকলের জন্য সমান হবে। মামু, বাঁচতে চাইলে যান, আন্টির পায়ে গিয়ে পড়ুন, কান্নাকাটি করুন, কিছু একটা করুন। এখন আপনাকে শুধু আন্টি বাঁচাতে পারবে। চন্দন আমার ভাই হলেও আমি ওকে বাঁচানোর চেষ্টা করব না, অন্যায় যেই করুক না কেন শাস্তি তাকে পেতেই হবে। মামু আর দেরি করবেন না, যান। এই না হলে আমার দিদি, ঠিকই তো, অন্যায় যে করেছে শাস্তি তাকেই পেতে হবে। দিদির আজ আমার জন্য সকলের সামনে তোর মাথাটা হিট হয়ে গেল। শাস্তি তো প্রমাণ যার বিরুদ্ধে তারই পাওয়া উচিত, তাই না? দে না আমার শাস্তি দিন। মেঘলা মায়ের জন্য যে শাস্তিটা তুই ধার্য করেছিলি সেটা আমায় দে। তুই আমার দিকে তাকা, আমার ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দে। আমার শাস্তি দে, তুমি শাস্তি। একটু দুঃখ থাকবে না, আমি সত্যি বলছি। এই বাড়ি ছেড়ে যাওয়ার একটু দুঃখ আমার থাকবে না, বড় মনে একটা আনন্দ পাবো। একটা ভালো কাজ করার চেষ্টা করেছিল। কাজ? কি কাজ গো মামু, একটু শুনি। মস্করা করছে তাই? সেই ছোট্টবেলা থেকে আমি তোকে কতটা ভালোবাসি তুই তো জানিস। তোর তোর সমস্ত কিছু খুঁটিনাটি আমি জানতাম। তুই তো জানিস, তুই বল, মনে আছে না? সমস্ত খুঁটিনাটি গুলো আমি, তোর জন্মদিনটা আমার মনে, এবছর তো ছিল না তোর জন্মদিনটা আমার মনে, তাই চেষ্টা করেছিলাম তোর মন পছন্দ যা যাগুলো ছিল সেগুলো আমি নিজে হাতে বাজার করে নিয়ে আসবো, দিদি নিয়ে আসবো। কিন্তু পুজোর কাজের জন্য সেটা করতে পারিনি, তাই ছেলেটাকে ভুল করেছিলাম দিদি। বেশ মামু, আমি মানলাম তুমি যা বলছো তা ঠিক। আমি এটা মানলাম তুমি মায়ের খুশির জন্য ওই লোকটার হাত দিয়ে বাজার করে এই বাড়িতে পাঠিয়েছো, আর ভুল বশত সেটা ঠাকুর ঘর পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু মামু, আমি একটা কথা কিছুতেই মেনে নিতে পারছি না, তুমি এই সব কিছুর মধ্যে মেঘলাকে কেন জড়িত করলে? ঠিক কথাই তো। তখন তো তুমি একবারও এই সমস্ত কথাগুলো বললে না। মা যখন ওই লোকটার সামনে মেঘলাকে এই সব ব্যাপার নিয়ে দায়ী করছিল, তখন তুমি কেন প্রতিবাদ করলে না মামু? কেন বলে না এইসব কিছু মিথ্যে, সত্যটা অন্য? বলো। উল্টে মাকেই উস্কে দিলে মেঘলার সম্বন্ধে। শুধু তাই নয়, অনেক ছোট বড় কথা বলেছে মেঘলাকে। কেন? যখন দেখছো যে মা মেঘলাকে সবকিছুর জন্য দায়ী করে বাড়ির থেকে বার করে দিচ্ছে, সেরকম একটা চরম সিদ্ধান্তে তুমি চুপ করে ছিলে কেন বলো? আজ যদি মেঘলা ওর নিজের উপস্থিত বুদ্ধি না লাগাতো, ব্যবহার যদি না করতো ওর নিজের উপস্থিত বুদ্ধি, তাহলে তো আমরা সবাই ওকে দোষী মানতাম। কি হলো? অনি যে প্রশ্নগুলো করছে তার উত্তর দিচ্ছ না কেন? এখন কি তোমার কোনো যুক্তি কাজে আসছে না? অসহায়তা ঢাকার জন্য, বিশেষ করে অসহায়তা ঢাকার জন্য আমি দিদির জন্য
দিদির পছন্দের জিনিসগুলো বাজার করবো ভেবেছিলাম। তো তোরা তো জানিস মামুর আর কি ক্ষমতা কানা করে। তোদের মানে দিদির বাড়িতে থাকি, দিদির দয়ায় আমার অন্ন বস্ত্র। তাই তোরা যদি জানতে পেরে যাস যে বাবু বাজার করেছে, সেই লজ্জাটা ঢাকার জন্য এই ধৃষ্টতাটা করেছিল। তার জন্য মেঘলা কেন সবার করবে? ভুল করেছি আমি ভাগ্নে, আমার করেছিলাম আমি, আমার বুদ্ধির দোষ বলতে। ধর বাজার নিয়ে আমি ঢুকতাম, যদি তোদের মনে তো প্রশ্ন হতো এই যে মামু টাকা পেলো কোত্থেকে, তখন আমি হয়তো তোরা ভাবতিস যে মাছের তেলে আমি মাছ ভাজছি। তো সেই অসম্মানের হাত থেকে বাঁচার জন্য তখন আমি কিছু পাইনি, মেঘলার নামটা নিয়ে ফেলেছি, বিশ্বাস কর। আর তখন মেঘলাও তো বাইরে গেল না মিষ্টি আনার জন্য। আমি ভেবেছিলাম তোরা বোধহয় আমার কথাটা বিশ্বাস। মেঘলা মা, আমার অন্যায় হয়েছে, আমার ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও মেঘলা, আমার অন্যায় হয়ে গেছে। বাবা, এই লোকটা বটে অভিনয় করতে পারে। এমন ভুল বদলালো যে কারোর অবিশ্বাস করার কোনো উপায় নেই। সত্যি বড় খেলোয়াড়, ভণ্ড কোথাকার। না ভাই, শাস্তি তোকে পেতেই হবে। কারণ আজ যদি আমি তোকে ক্ষমা করে দিই, তাহলে কাল অন্য কেউ আরেকটা অন্যায় করবে আর আমার কাছে এসে ক্ষমা চাইবে। তখন আমি কি করব? তোর জামাইবাবুর অবর্তমানে এ বাড়িতে সবচেয়ে বড় আমি। তাই আমাকেই দায়িত্ব নিয়ে ঠিকঠাক কাজ করতে হবে। তাই বলছি, শাস্তি তোকে পেতেই হবে। তুই চলে যা, চলে যা এই বাড়ি থেকে। মা, আমার মনে হয় মামু যেটা করতে গিয়েছিলেন সেটা ভালো ভেবেই করতে গিয়েছিলেন, কিন্তু খারাপ হয়ে গেছে। তার জন্য মা, আপনি মামুকে বাড়ি থেকে বের করে দেবেন না প্লিজ। দেখুন সীমা, থাক না, থাক, আমাকে আটকানোর চেষ্টা করো। আরে বাবা, এটা তো সত্যি যে আমার জন্যে আমার দেবী প্রতিমার তুল্য দিদির মাথা বাড়ির লোক বাইরের লোকের কাছে হেট হয়ে গেছে। তারপরে তো এ বাড়িতে আমি আর থাকতে পারবো না। এ বাড়িতে কেন, এ পাড়ায়, এ শহরে, এ রাজ্যে, এ দেশে, কোথাও আমি চলে যাবো। আমি এসব ছেড়ে। হাসছো মা, হাসো, কিন্তু আমি সত্যি আমার পাপের বোঝাটা এবার কম করতে চলে যাব, তীর্থ করতে। দেখে নিও। তবে যাওয়ার আগে দিদিকে এটা শেষবারের মতো প্রণাম করে। কি হলো? তোমার এখন কোথাও যাওয়া চলবে না, হ্যাঁ? যতদিন পর্যন্ত না আমার জেঠুর খুনিকে আমি সঠিক শাস্তি দেওয়াতে পারছি, ততক্ষণ তুমি কোথাও যাবে না। এই একদম এভাবে চোখ তুলে তাকাবে না আমার দিকে। না বাবু, চোখটা না বাবু। ওঠো 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 ওঠো, অনেক কান্নাকাটি হয়েছে, ওঠো। কি করছো মা? আরে বুড়ো মানুষ। ওঠো, যথেষ্ট হয়েছে কান্নাকাটি। আমি বড় আন্টিকে বুঝিয়ে বলে দেবো, তোমাকে আর এই বাড়ি থেকে যেতে হবে না, এখানেই থাকতে হবে। না, আমি চাই না আমার ভাই অন্যের দয়ায় বাঁচুক। মা, আমি বলছিলাম যে মেঘলা যখন বড় মামুকে ক্ষমা করে দিয়েছে, আর তাছাড়া আজকে তোমার জন্মদিন উপলক্ষে খুব আনন্দ করবো ভেবেছিলাম। আচ্ছা, এমন হয় না মা যে সব কিছু ভুলে আবার আনন্দে ফিরে আসা যায় না? বলো না মা, মেঘলার ব্যাপারে যা ভুল হয়েছে মামুর, আশা করি মামু সেটা নিজেও বুঝতে পেরেছে। এর রিয়েলাইজেশনটাই কাফি। তাই মামু এখানেই থাক। আজকে বাড়িতে একটা পার্টি আছে, তাই জন্য আন্টি, তুমি আর মামুর উপর রাগ করে থেকো না, ওকে এখানেই থাকতে দাও। হ্যাঁ, বেশ, ভাই থাকুক এখানে।
কিন্তু এটাকে যেন কেউ আমার দুর্বলতা না মনে করে, আর এটাও না মনে করে যে আমি অন্যায়কে প্রশ্রয় দেব। আচ্ছা ঠিক আছে, আর অত রাখতে হবে না। আমরা সবাই তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। একদম সত্যি কথা বললাম। এবার হ্যাপি তো? যাক, বিপদটা কাটলো। তাহলে আজকের রাতের পার্টি অন। বাবা, আমি কি জোর ভয় পেয়ে গেছিলাম চকলেট কেকটা না মিস হয়ে গেছে। কি রে, তোমার তুই এর জন্য অপেক্ষা করছিলিস? যাই হোক, দুধ কলা দিয়ে কাল সাপকে বাড়িতে পুষে রাখলে মেঘলা, বাঁচার চেষ্টা করলেও এবারে তুমি বাঁচবে না। হ্যাঁ বৌদি, চেষ্টা তো চলছে। তাছাড়া তুমি বুঝতেই পারছো যে চন্দন জেল থেকে ছাড়া পাওয়ার পর আমাদের প্রত্যেকটা স্টেপ খুব বুঝে শুনে ফেলতে হচ্ছে। আমার তো এই ব্যাপারে মিস্টার সিনহার সাথে কথা হয়েছে। মেঘলা তোমাকে নিশ্চয়ই জানিয়েছে। হ্যাঁ, মেঘলা বলেছে, আমি সেই জন্যই ফোন করলাম তোমাকে। বৌদি, মিস্টার সিনহা কি বলবেন? কেসটা কতখানি স্ট্রং হবে? হ্যাঁ, স্ট্রং তো হতেই হবে, আর তার জন্য অর্জুন সিনহার হাতে আমাদের সমস্ত প্রমাণ খুব ভালো করে তুলে দিতে হবে। তার কারণ কি জানো তো? নাহলে উনি আমাদের ফেভারে কেসটাকে সাজাতে পারবেন না। আর তুমি তো জানোই ময়ূক, আইন আদালত কোনো ইমোশন বোঝে না, ওখানে প্রমাণটাই শেষ কথা। সেই জন্যই তো মেঘলা আবার সমস্ত সাক্ষীদের জোগাড় করছে বৌদি। কিন্তু আমার মনে হচ্ছে কাজটা এতটা সহজ হবে না। তুমি বুঝতেই তো পারছো, চন্দনের নাগাল থেকে তাদের বের করে কোর্টে প্রেজেন্ট করাই। আচ্ছা ময়ূক, আমি শুনলাম যে রেজিস্ট্রারে চন্দন রায়চৌধুরী যে হ্যান্ডরাইটিং পাওয়া গেছে সেটা তোমরা মেলানোর চেষ্টা করছো? হ্যাঁ বৌদি, আসলে রেজিস্টারে চন্দনের হ্যান্ডরাইটিং রিকভার করা গেছে, কিন্তু লেখাটা চন্দনের কিনা সেটা জানার জন্য একজন হ্যান্ডরাইটিং এক্সপার্টের ল্যাবে সেটাকে পাঠানো হয়েছে। আমরা রিপোর্টের জন্য ওয়েট করছি, ওটা এলেই আমরা মুভ করব। চন্দনের হাতের লেখা। এই হলো অভিযুক্ত অপর্ণা দেবরায়ের সই করা সেই পারচেস অর্ডার মিলট। একটু ভালো করে দেখলে দেখা যাবে এখানে হাতে লেখা কিছু অংশ রয়েছে, এবং সেই অংশগুলো যেটা স্টেট করছে সেটা হচ্ছে কয়েকটা মেডিসিনের নাম, তাই না চন্দন বাবু? আমরা কি তাহলে এই কনক্লুশনে আসতে পারি মিলট যে দেবরায় নার্সিং হোমের স্টোর ইনচার্জ মিস্টার চন্দন রায় চৌধুরী চক্রান্ত করে অপর্ণা দেবরায়কে ফাঁসিয়েছে? এই ময়ূক, এক মিনিট। আমার একটা কথা মনে পড়লো, তোমরা দেখো কি করতে পারো। মানে জাস্ট মনে পড়লো বলে বলছি, কেস চলাকালীন যদি পুরনো রেজিস্টারে আমার মনে হয় চেষ্টা করলে চন্দনের হ্যান্ডরাইটিং এর কোনো একটা ক্লু পাওয়া যেতে পারে। এক্স্যাক্টলি, ঠিক বলেছো। এই ময়ূক, তুমি খুব তাড়াতাড়ি খোঁজো, আমি নিশ্চিত এই ব্যাপারে কোনো না কোনো তথ্য প্রমাণ নিশ্চয়ই পাওয়া যাবে। কিন্তু বৌদি, এবার নার্সিং হোমে ফিরে আসার পর যা যা প্রমাণ পাওয়া গিয়েছিল সেগুলো তো ওই চন্দনের হাতে যাতে না পড়ে সেজন্য তো মেঘলা নিজের কাছে নিয়ে গেছে। আর আমার মনে হয় ওগুলোর মধ্যেই মোহনা সেই কেস ফাইলগুলো আছে, কিন্তু আমি ঠিক নিশ্চিত না যে ওই ফাইলগুলো আদৌ আছে কি না। ও আচ্ছা, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি নিজে মেঘলার সঙ্গে কথা বলছি। বৌদি, আমি সত্যি বলছি আন্টি, আমি সব সময় ওকে চোখে চোখে রাখি, কিন্তু মেয়েটা যে কি করে না, সব সময় এই মেঘলাটা আমাদেরকে ডজ করে যায়। আজ আমাকে দিয়ে আমার ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথাটা মুখে আনিয়ে ছাড়লো। আমি এটা কিছুতেই মুখ বুজে সহ্য করব না। আন্টি, তার মানে এই কথাটা তুমি মন থেকে বলনি, ওই মেঘলার তাড়নায় বলেছো? আর নয়তো কি, ভাই যেটা করছিল তাতে তো আমি ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার একটা সুযোগ পাচ্ছিলাম, কিন্তু এতটাই বুদ্ধিমতী যে ঠিক পার পেয়ে গেল। ঠিক বলেছো আন্টি, এই আয়ুষীটাকে না দাবিয়ে রাখা যায়, কিন্তু মেঘলা সারাক্ষণ ফুরফুর করে উঠছে। এটা আমি সেদিনকেই বুঝতে পেরেছি
যেদিন ওই বাড়িতে ঢুকেছে। নয়তো তুমি বলো না, একটা মেয়ে হুট করে কোণে এসে যে কারো বাড়িতে ঢুকে পড়তে পারে? ও খুব ভালো করে জানে ওর দিবাই হচ্ছে বোকাশোকা মানুষ। ওকে আমরা দাবড়ে রাখতে পারবো, নিজের মতন করে চালনা করতে পারবো। আর তাই জন্যে নিজের দিভাইকে বাঁচাবার জন্যে ওই বাড়িতে এসে উপস্থিত হয়েছে। কিন্তু আন্টি, এবারও যদি আমাদের না, একদম না। এবারে আমাদের খুব সাবধানে চলতে হবে। আমাদের কোনো কথা যেন ওর কান অব্দি না পৌঁছয়, খেয়াল রাখতে হবে রুবি। আন্টি, তুমি একদম চিন্তা করো না, তুমি শুধু বলো আমাকে কি করতে হবে।